পিলখানা হত্যাকাণ্ড ছিল দেশের সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস। জাতীয় নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করার উপর জোর প্রধানমন্ত্রীর। জুলাই আন্দোলনে হতাহতদের তালিকা পুনর্মূল্যায়ন করা হবে। যাচাই বাছাই করে অনুদান ও পুনর্বাসনের নির্দেশ সরকার প্রধানের। সংখ্যাগরিষ্ঠের ভোট পেয়ে ক্ষমতায় আসেনি বিএনপি। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বিদ্যুৎ বন্ধ করে ৯-৬ করা হয়েছে, অভিযোগ জামায়াত আমিরের। বিক্ষোভের মধ্যে আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর করা হলো। পোশাক ব্যবসায়ী মুস্তাকুর রহমানকে প্রজ্ঞাপন জারি। আদালতে হট্টগোল ভাঙচুরের মামলায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর গ্রেপ্তার। আদালত অবমাননার রুল জারি হাইকোর্টের। ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ড ছিল দেশের সার্বভৌমত্ব নস্যাতের একটি অপপ্রয়াস। একথা জানিয়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে জাতীয় নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় শহীদ সেনা দিবসে মতবিনিময় সভায় দেশের প্রশ্নে সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করার কথাও জানান সরকার প্রধান। বুধবার বিকেলে জাতীয় শহীদ সেনা দিবসের আয়োজনে ঢাকা সেনানিবাসে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০০৯ সালের ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি পিলখানার বর্বরোচিত হত্যাকাণ্ডে নিহত ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ শহীদকে স্মরণ করেন সরকার প্রধান। জাতির ইতিহাসে এক রক্তাক্ত এবং বেদনা বিধুর দিন। প্রধানমন্ত্রী বলেন, পিলখানা হত্যাকাণ্ড ছিল দেশের সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এবং স্বাধীনতা পরবর্তী দেশ গঠনে সেনাবাহিনীর রয়েছে উজ্জ্বল ইতিহাস। সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। আমি মনে করি পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস। জাতীয় নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করার কথা বলেন প্রধানমন্ত্রী। পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর দুর্বলতা ফুটে উঠেছে। তাই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোকে আরও আধুনিক, সময় উপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন অবশ্যই। এবং এ লক্ষ্যেই দেশের প্রশ্নে আমরা সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব। আমাদের সদস্যরা দেশপ্রেম ও পেশাগত উৎসর্গতায় সীমান্তে দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। শহীদ পরিবারের সদস্যদের দীর্ঘমেয়াদী সুরক্ষার উপরও জোর দেন তিনি। তাদের সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদী সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি আমরা এরই মধ্যে ব্যক্ত করেছি। পরে ইফতার আয়োজনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে দেশ ও জাতির মঙ্গল সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডের ১৭ বছর আজ। ২০০৯ সালের ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি সে সময়ের বিডিআরের কিছু বিপথগামী সদস্য দাবি দেওয়ার নামে অগ্নিসংযোগ, লুটপাট ও নির্মম হত্যাযজ্ঞের মাধ্যমে পিলখানায় নারকীয় তাণ্ডব চালায়। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানীতে সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ২০০৯ সালের ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডে তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ ৫৭ জন মেধাবী সেনা কর্মকর্তা শাহাদাত বরণ করেন। বিদ্রোহের নামে সংঘটিত সেই হত্যাযজ্ঞ জাতির ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায় হয়ে আছে। দীর্ঘ ১.৫ দশক পর পিলখানা ট্র্যাজেডির ক্ষতকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করতে ২০২৫ সালে ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। সকাল ১০টার আগেই জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে পৌঁছান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। প্রথমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তারপর পিলখানা ট্র্যাজেডিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শহীদদের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করা হয়।
একই সঙ্গে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দিবসটির কর্মসূচি হিসেবে শহীদ সেনা কর্মকর্তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি জাতি তাদের অবদান স্মরণ করবে। শহীদ পরিবারদের এই জাতিকে আশ্বস্ত করতে চাই যে পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এই দিনে যে চক্রান্ত হয়েছিল, যে প্রচেষ্টা হয়েছিল যে বাংলাদেশের পুরো যে নিরাপত্তা ব্যবস্থা, সেই ব্যবস্থাকে ভেঙে দেওয়ার একটা গভীর চক্রান্ত হয়েছিল। তদন্ত করে দায়ী ব্যক্তিদের এবং শক্তিদেরকে আপনার আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের শাস্তিকে নিশ্চিত করা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বুধবার বিকেলে বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবর জিয়ারত শেষে তিনি এই দাবি জানান। নাহিদ ইসলাম বলেন, 24 জুলাইয়ে গণহত্যা ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এজন্য তিনি গণহত্যার দায় এড়াতে পারেন না। সংসদের প্রথম অধিবেশনে তাকে অভিশংসন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে। প্রথম যে অধিবেশন হবে সংসদ অধিবেশন, সেই অধিবেশনে ফ্যাসিস্ট সময় যে রাষ্ট্রপতি ফ্যাসিস্টের দোসর, তার অভিশংসনের জন্য পদক্ষেপ নেওয়া, সরকারি দল বিরোধী দল সবাই মিলে এই কাজটি করবে। কারণ ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের কিন্তু জাতীয় ঐক্য রয়েছে। আমরা মনে করি সেই জাতীয় ঐক্যের জায়গা থেকে এটা এখানে কোনো বিভেদ থাকবে না। এটা সরকারি দল বিরোধী দল একত্রে এই উদ্যোগ নেবে। গণভোটে 69% হ্যাঁ ভোট প্রমাণ করে মানুষ পরিবর্তন চেয়েছে। সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে বিএনপি ক্ষমতায় আসেনি, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় রাজধানীর ইব্রাহিমপুরে মণিপুর উচ্চ বিদ্যালয়ে ইফতার পূর্ব আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, এবারের নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে বিদ্যুৎ বন্ধ করে ৯/৬ করা হয়েছে। জনগণের ভোটে তারা যদি 100% ভোট পেয়ে নির্বাচিত হয়ে যান, তখনও তাদেরকে আমরা অভিনন্দন জানাবো। কিন্তু ইঞ্জিনিয়ারিং করে, কায়দা করে, ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে আপনাদের পাশে ঘটেছে, বাসন থেকে কারেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, ৯/৬ করা হয়েছে। আমরা এগুলো আর দেখতে চাই না। এক যুগ আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের নির্দেশদাতা ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তদন্তে এমন প্রমাণ পাওয়ার দাবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 2013 সালের 5ই মে মতিঝিলে সমাবেশ ডাকে হেফাজত ইসলাম। সেই সমাবেশ ঘিরে পুরো মতিঝিল এলাকায় ব্যাপক সহিংসতার তাণ্ডব চলে। পরে সেই রাতে যৌথ অভিযান চালিয়ে তাদের মতিঝিল থেকে সরানো হয়। ওই অভিযানে 61 জন নিহত হন বলে সে সময় এক প্রতিবেদনে দাবি করে মানবাধিকার সংগঠন অধিকার। 24 জুলাই অগাস্টে হত্যা, গণহত্যার বিভিন্ন অভিযোগের পাশাপাশি শাপলা চত্বরের ঘটনা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়ে। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ পেলেন পোশাক খাতের ব্যবসায়ী মোস্তাকুর রহমান। একদল কর্মকর্তার বিক্ষোভের মুখে বুধবার বিকেলে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। আরেক প্রজ্ঞাপনে আহসান এইচ মনসুরের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। এর আগে সকালে আহসান এইচ মনসুর জানান, একীভূত হওয়া 5 ব্যাংক আগের মালিকদের কাছে ফিরিয়ে দিতে ষড়যন্ত্রে একটি কুচক্রী মহল। 3 কর্মকর্তাকে শোকজ ও বদলির প্রতিবাদে বুধবার সকালে গভর্নরের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। শোকজ ও বদলির আদেশ বুধবারের মধ্যে প্রত্যাহার না করলে গভর্নরের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার থেকে কলম বিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। রোববার নোটিশ দিয়ে সোমবারে বোর্ড মিটিং করতে হয় কেন? কোন জরুরি এজেন্ডাটা সেখানে ছিল? দমন পীড়নের আশ্রয় নিয়েছেন এবং রীতিমতো সেগুলো করে যাচ্ছেন। আজকের ভিতরে আমাদের দাবি না মানলে আগামীকাল থেকে ওনার পদত্যাগের দাবিতে কলম বিরতির মাধ্যমে কর্মসূচি শুরু হবে। উত্তপ্ত পরিস্থিতিতে কঠোর নিরাপত্তার মধ্যে বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। পরে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, একীভূত ব্যাংকগুলোকে আগের মালিকদের কাছে ফিরিয়ে দিতেই ষড়যন্ত্র চলছে। এটা তাদের আওতাভুক্ত কোনো ইস্যু নয়, কিন্তু এই কুচক্রী মহল এরা চাচ্ছে এটা ব্যর্থ, এরা চাচ্ছে এটা ব্যর্থ হয়ে গেলে আবার পূর্বের মালিকদের কাছে এই ব্যাংকগুলোকে ফেরত দিতে পারবে এবং তারা লুট করবে এবং সরকারের টাকাটাও তারা সুন্দরভাবে তারা পকেট পেয়ে যাবে।
এর কিছুক্ষণ পর খবর আসে বাতিল হয়েছে গভর্নরের নিয়োগ। এরপরেই বাংলাদেশ ব্যাংক ছেড়ে যান আহসানিস মনসুর। পরে গভর্নরের উপদেষ্টা আহসানুল্লাহ ও নিরাপত্তা বিভাগের পরিচালক ফারুক হাওলাদারকে হেনস্থা করা হয়। অভিযোগ উঠেছে এতে নেতৃত্ব দেন এসএমই বিভাগের পরিচালক নওশাদ মুস্তাফা। বিকেলে মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। তিনি পোশাক খাতের ব্যবসায়ী, ব্যাংকার, অর্থনীতিবিদ ও আমলার বাইরে এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নর পদে নিয়োগ দেওয়া হলো। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে মন্ত্রিপরিষদ বিভাগের দেয়া নির্দেশনার পর সচিবালয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নির্ধারিত সময়ে উপস্থিতি বেড়েছে। সকাল ৯টার মধ্যেই বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী নিজ নিজ দপ্তরে উপস্থিত হচ্ছেন। তবে এর মধ্যে যে কিছু ব্যতিক্রম নেই তাও নয়। সরকারি অফিস নামটা সামনে আসলেই চোখে ভাসে নির্ধারিত সময়ে কর্মকর্তা কর্মচারীদের চেয়ার ফাঁকা। দেরি করে অফিসে এসেও ফাইলের স্তূপে মুখ ডুবিয়ে চা নাস্তা ভক্ষণ আর খোশ গল্পে মেতে থাকা, আবার সময় শেষের অনেক আগেই অফিস থেকে বেরিয়ে যাওয়া প্রায় নিয়মিত ঘটনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে ভিন্ন এক রূপ দেখা যাচ্ছে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে। দায়িত্ব নেওয়ার পরদিনই প্রধানমন্ত্রী নিজে সচিবালয়ে পৌঁছে যান সকাল ৯টার কিছু পরেই, যে ধারা প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রীর পদাঙ্ক অনুসরণ করে মন্ত্রী প্রতিমন্ত্রীরাও ছুটছেন নিজ নিজ কার্যালয়ে। তবে তাদের চোখে পড়ে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের সেই আদি অকৃত্রিম ঢিমেতাল। আইন মন্ত্রণালয় ঘোষণা দেয় নিয়মানুবর্তিতা না মানলে দেয়া হবে শাস্তি। নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগও, আর তাতেই যেন শুরু হয় নরণচরণ। সকাল ৯টায় অফিস, ৯টায় ধরতে ছোটাছুটি বেশ লক্ষণীয়। আমি খুবই খুশি যে আমরা একদম টাইমলি আমরা অফিসে ঢুকতে পারছি, সময়ের আগেই আমরা ঢুকছি। ৯টার বিষয়টা ৯টা আমরা সবসময় ৯টায় আসার চেষ্টা করি, তবে এই সার্কুলারের পরে আরো একটু সচেতন হয়েছে লোকজন। অবশ্য নন ক্যাডারদের চেয়ে ক্যাডারদের সময়ানুবর্তিতার এখনো যেন সংস্কৃত প্রবচনের মতো যথাপূর্বং তথাপরং। সবাই ঠিক মতো টাইম মতোই আসছে। যেহেতু উনি অর্ডার দিছে সেহেতু তাদের 1 মিনিট 2 মিনিটও যাতে নাই হয় তাড়াতাড়ি আসে। অবশ্য সার্বিক বিবেচনায় আগের তুলনায় সচিবালয়ে কাজের গতি অনেক বেড়েছে বলেই দৃশ্যমান। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা। সময় মতো অফিস নইলে ব্যবস্থা, সরকারের এই নির্দেশনা উপেক্ষিত হচ্ছে ময়মনসিংহের বেশ কয়েকটি দপ্তরে। জেলার এলজিডি, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক ও নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে শীর্ষস্থানীয় কর্মকর্তাদের পাওয়া যায়নি নির্দিষ্ট সময়ে। সরকারি নির্দেশনা না মানা আর বিলম্বের কারণ জানতে চাইলে উল্টো হুম্বিতম্বি করেছেন এক কর্মকর্তা। বুধবার সকাল 10টা ময়মনসিংহের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ময়মনসিংহ সদর সার্কেলের তত্ত্বাবধায়কের কার্যালয়ে পাওয়া যায়নি কোনো কর্মকর্তাকে। সকাল 10টা ডিবিসি নিউজে সরাসরি দেখানো হয় এমন চিত্র। সংবাদ শেষ হওয়ার সাথে সাথে প্রাক্কলনিক হুমায়ুন কবির ডিবিসি নিউজের টিমের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। ওনার সাথে কথা বলে আমি এখানে কাজ শুরু করেছি। আমি জিজ্ঞেস করি ওনার কাছে। অফিস চলাকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সরকারি গাড়িতে শিশুকে স্কুলে আনা নেওয়ার কাজেও ব্যবহার করা হচ্ছে। এটা কি সামিউল সাহেবের বেবি? এদিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকেও তার দপ্তরে 10টার আগে পাওয়া যায়নি। একাধিকবার ফোন দিলে তিনি সিটি কর্পোরেশন কর্মশালায় উপস্থিত হয়েছেন বলে জানালেও সেই সময় তিনি সেখানেও উপস্থিত ছিলেন না। সামিউল সাহেব, আপনাকে 20 বার কল দিয়েছি। আপনার 9টায় অফিস, আপনি 10টায় এখন বলছেন সিটি কর্পোরেশনে আছেন। আপনি 9টা থেকে অফিস করছেন না তো? আপনার ওয়ার্কশপে আপনি নাই, আপনি শাহাবুদ্দিন মিলনায়তনে নাই। আমি তো ঘুরেই আসলাম মাত্র। এদিকে চট্টগ্রাম নগরীর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা নির্ধারিত সময় সকাল 9টা থেকে নিয়মিত চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করেন। এর আগে সকাল 8:50 দিকে হাসপাতাল পরিদর্শন করেন তত্ত্বাবধায়ক ডাক্তার একরাম হোসেন। চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে স্বস্তি ও সন্তুষ্টির চিত্র দেখা গেছে তখন। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সবাইকে নির্দেশনা দেওয়া আছে এবং সবাই সেটাকে সম্মানজনকভাবে চেষ্টা অবশ্যই তারা অফিস আওয়ারে 9টার মধ্যে অফিস শুরু করে দেবে। একই চিত্র রাজশাহীতে। গণপূর্ত অধিদপ্তরে গিয়ে দেখা যায় সকাল 9টার মধ্যে এসেছেন কর্মকর্তা কর্মচারীরা। প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকায় সবাই সঠিক সময়ে অফিসে আসছেন বলে জানান। প্রধানমন্ত্রী নিজেও তার প্রত্যেকটা কাজে টাইম মেনটেন করতেছে। আমরা যেহেতু তার
নির্দেশনায় আমরা চলতেছি, দেশটাকে ওভাবে আগাতে হবে আমাদেরকে আগের থেকে আরও স্ট্রিক্টলি, তাই আমরা আরও জিনিসটাকে আরও স্ট্রিক্টলি ফলো করার চেষ্টা করতেছি। খুলনায় সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীরা যথাসময়ে অফিসে আসেন। অফিসগুলো ফিরে এসেছে কর্মচাঞ্চল্যে। কার্যক্রমই চলছে। আমি আমার অফিস থেকে শুরু করে যারা আমার সাথে সংশ্লিষ্ট যত অফিস সবার মধ্যে আমি কর্মচাঞ্চল্য দেখতে পাচ্ছি। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। আদালতে হট্টগোল ও ভাঙচুরের মামলায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দুপুরে আদালত চত্বর থেকে তাকে গ্রেপ্তারের সময় বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ করেন। জেলা আইনজীবী সমিতির সভাপতির বিরুদ্ধে আদালতের এজলাসে ভাঙচুরের অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় আদালত চত্বরে উত্তেজনা দেখা দিলে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসকে সোমবার জামিন দেয় একটি আদালত। এর প্রতিবাদে মঙ্গলবার বরিশালের মুখ্য মহানগর হাকিম এবং অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত বর্জন করে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। বিক্ষোভ শেষে দুপুরে আদালতের এজলাসে হট্টগোল ও ভাঙচুরের অভিযোগ ওঠে। তখন বিচারক SM শরীয়তুল্লাহ এজলাস ছেড়ে যান। বরিশালে আদালতের এজলাস কক্ষে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আইনজীবী নেতা সাদিকুর রহমান লিংকন সহ জড়িতদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। বুধবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই রুল জারি করে। মঙ্গলবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম চলার সময় এজলাসে হট্টগোল করেন একদল আইনজীবী। এ সময় তারা এজলাসের সামনে থাকা আসবাব ভাঙচুর করেন এবং নথিপত্র ছুঁড়ে ফেলেন। বিচারককেও ধমক দেন। আদালত কক্ষে ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বুধবার আইনজীবী নেতা সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করা হয়। এদিকে বরিশাল আদালতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সকল পক্ষকে আদালতের প্রতি শ্রদ্ধাশীল ও দায়িত্বশীল আচরণ করার আহ্বানও জানানো হয়েছে।